আমি এত ব্যস্ত থাকি। প্রিয়ার স্পেশাল এলো চেলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মাঝখানে একটা দিন ব্লগ দিতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল জানেন, সারা দিন মাথা যন্ত্রণা করছিল। ব্লগটা যে এডিট করব সেটারই করে উঠতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তারপরে শনি রবি এলেই খুব বিজি হয়ে যাই, তাই দিতে পারিনি। জানি আপনারা অনেকেই খুব অপেক্ষা করে থাকেন কখন ব্লগ দেব, তো সরি তার জন্য। তাই আজকে তাড়াতাড়ি বসে গেছি ব্লগ এডিট করতে। আপনারা অনেকেই নিশ্চয়ই আমার জন্মাষ্টমীর ব্লগের জন্য ওয়েট করছেন, কিন্তু ওটা আসতে এখন কিছুদিন টাইম লাগবে, এর পরের উইকেই আসবে, কারণ তার আগে অনেকগুলো ব্লগ জমে আছে। তবে জন্মাষ্টমী সবার কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমারও খুব ভালো কেটেছে জানেন, এবারে শনিবার পড়েছিল, আমি খুব ভালোভাবে গুছিয়ে পুজোটা করেছি। আরও অনেক কিছু বানিয়েছি তা নয়, কিন্তু লাড্ডু বানিয়েছি, সেটার রেসিপিটাও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবারে জানেন জন্মাষ্টমীর তিথি নিয়ে আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম, বুঝতেই পারছিলাম না। আমি বন্ধুদের কাছ থেকে জেনে করি, তো তারপরে বন্ধুদের কাছ থেকে জেনে ওরা কোন সাইট ফলো করে সেটা জেনে আমিও ভালো করে দেখলাম, তখন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে দৃক পঞ্চাং বলে একটা এখানে সাইট আছে, যেটা আমরা ফলো করি ইউএসএর টাইম অনুযায়ী। তো আপনারা যারা ইউএসএতে থাকেন এই দৃক পঞ্চাং এইটাতে ফলো করতে পারেন। এর পরের বার যখন পুজো করব তখন সব পুজোর আগে বেশ কিছুদিন আগে আপনাদেরকে তিথিগুলো জানিয়ে দেব, আর কোনটা আমি কোন সাইট ফলো করি সেটাও আবার রিমাইন্ড করে দেবো, তাহলে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। তো যাই হোক, সকালবেলায় দেখুন লেগে পড়েছি আমার এই সামনের বারান্দাটা একটুখানি ধোয়া মোছা করছি আর কি। এত ফুল পাতা পড়েছে, চারিদিকে ধুলো হয়ে গেছে। আসলে মাঝখানে না বেশ কিছুদিন ঝড় বৃষ্টি হলো, মাঝে মধ্যেই হচ্ছে গরমের জন্য, তো তার জন্য খুব নোংরা হয়ে যায়। তাই মাঝে মধ্যেই আমি পুরো একদম ভালো করে ব্লোয়ার দিয়ে ব্লোয়িং করে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, যাতে ধুলোটা না থাকে। এখানে মাঝে মাঝে এসে একটু বসি, তো নোংরা দেখতে ভালো লাগে না একদম। আর একটু গাছগুলোতেও জল দিয়ে দিলাম সকাল সকাল। যেদিন আমি এখানে জন্মাষ্টমী পুজো করেছি সেই দিনে আমাদের এখানে ইন্ডিয়া ফেস্ট ছিল, ওই জন্য আমি এবারে যেতেও পারিনি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবারে ভাবছি এই যে স্প্রেটা আছে এটা একটু স্প্রে করে দেবো গাছের মধ্যে। দেখুন এই পোকাটা গাছে খুব হচ্ছে, এই যে সামনে ন্যাসটামশিয়া গাছটা আছে, এখানে এই গ্রিন গ্রিন কালারের এই ক্যাটারপিলারগুলোর মতো এই পোকাগুলো খুব হচ্ছে। চারিদিকে দেখছি কালো কালো পটি করে একদম ভর্তি করে দিয়েছে। তো ভাবলাম এখানে জল দেওয়া হয়ে গেছে, এরপর একটু ভালো করে এই স্প্রেটা করে দিই। ওষুধটা স্প্রে করে দিলে না ওই পোকাগুলো আর থাকে না, খুব তাড়াতাড়ি মরে যায়। পোকাগুলো কি করে জানেন, পুরো পাতাগুলোকে মুড়িয়ে খেয়ে নেয়, একদম একটা পাতাও রাখে না। ওই জন্য দেখছি পাতা অনেক কমে গেছে। তাই ভাবলাম সকাল সকাল স্প্রেটা করে দিই। জল দেওয়া হয়ে গেছে। আর এই গাছের পাতাগুলো দেখুন পদ্ম পাতার মতো, যে পদ্ম ফুলের যে পাতাগুলো হয় ঠিক সেই রকম দেখতে। এর মধ্যে রোদ পড়লেই গাছটায় প্রচুর ফুল হয়, কিন্তু যেহেতু খুব একটা রোদে নেই তাই কম ফুল ফুটছে। কম ফুল ফুটলেও কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু পাতাগুলো খুব সুন্দর পদ্ম পাতার মতো, সেই জন্য। আর এখানে দেখুন এই গাছটাকে আমি একটু লতিয়ে তুলছি। যে কোনো লতানো গাছ, যে ক্রিপার গাছ যেগুলো হয় আর কি, আমার ভীষণ ভালো লাগে। ওই মধুমালতী যেই গাছ হয় না, যেটা আমরা শান্তিনিকেতনে শান্তিনিকেতন আশ্রমে আমরা বলতাম মাধবীলতা, ওই মাধবীলতা গাছ, যে কোনো এরকম লতিয়ে যেই গাছগুলো ওঠে আর খুব সুন্দর গন্ধ হয় ফুলের, সেই গাছগুলো আমার খুব ভালো লাগে। ন্যাসটামশিয়ারও একটা সুন্দর গন্ধ আছে জানেন। আর এইখানে সামনেটায় যখন লতিয়ে গাছটা উঠছে তখন খুব ভালো লাগে। পরের বছর দেখব দেয়ালে যদি তোলা যায়। তো যাই চলুন, বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর জল দিয়ে পরিষ্কার করার পর এখন বেশ ভালো লাগছে। তো এখন চলে এসেছি কিচেনে, রান্না বান্না করব। তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাই, গলাটা পুরো শুকিয়ে গেছে এতক্ষণ কাজ করে বাইরে। মাটন তো খাওয়া হয়ই মাঝে মধ্যে, তার সাথে আজকে না ভেবেছি একটু পোলাওও করব। তাই গতকাল রাত্রেই দেখুন ভালো মাটন পেয়েছিলাম, নিয়ে এসে মাটনটাকে ভালো করে এখানে নুন হলুদ
দই, তেল আর সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় বের করে দিয়েছি যাতে ঠান্ডাটা একটু কেটে যায়। চলুন এবারে রান্না বান্নাটা শুরু করি। আর আজকে ওই যে বললাম পোলাও করব, অনেক দিন কষা মাংস আর পোলাও খাওয়া হয়নি, তাই খুব ইচ্ছে করছিল। আর আমার পোলাও খেতে খুব ভালো লাগে। আজকে পোলাওটা না প্রেশার কুকারে করব না, একদম যেরকমভাবে আমরা ভাত করি ডেকচিতে সেভাবে করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এমনিতে আমি পোলাওয়ের রেসিপি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যেহেতু একটু অন্যভাবে করছি, মানে প্রেশার কুকারে না করে ডেকচিতে করছি, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি, তাহলে আপনাদের জানতে পারলে আপনাদেরও ভালো হবে। অনেকেই প্রেশার কুকারে করতে ভয় পান গলে যাওয়ার জন্য, তো এইভাবে ডেকচিতে একবার করে দেখবেন, হয়তো ভালোই হবে। চলুন এবার মাটনটা ম্যারিনেট করে নিই। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, সাথে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাধারণত রং আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই বেশি দিই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন খুব একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা মাংসের মধ্যে দিয়ে সব মশলা পেঁয়াজ একসাথে ভালো করে চটকে নেব। তার আগে এখানে একটুখানি টমেটোও দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, যা মশলাপাতি সব দিলাম, সব দিয়ে দেখুন মাংসের সাথে আমি খুব ভালোভাবে এইভাবে মেখে নিই। মানে মাংসটাকে কষানোর আগেই এখানে পেঁয়াজটাকে আমি অর্ধেক গলিয়ে দিই, এতে না খুব ভালো হয়। এক তো মাংসটা আগের দিন থেকে ভালো মতো ম্যারিনেট করে আছে, তারপরে আজকে যেই মশলাগুলো দিলাম সেটা যাতে মাংসের গায়ে, মাংসের ভেতরে ভালো করে ঢুকে যায়, তাই হাতে করে ভালো করে চটকে চটকে এটাকে আমি মাখি। মাংসটা আর পেঁয়াজটা এখানেই অনেকটা যেন মনে হয় নরম হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে করে দেখবেন একবার, খুব ভালো হয়, কিন্তু কষাটা খুব ভালো হয়। তো এখানে কড়া বসিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তবে এখনই মাংসটা শুরু করব না, তার আগে আজকে আলুগুলোকে ভেজে নেব। একটু গোটা গোটা আলু দেবো, বেশ ছোট ছোট কয়েকটা আলু ছিল, ভাবলাম এই ছোট ছোট গোটা গোটা আলুগুলোই দিয়ে দিই। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। সাধারণত আমি আলু কষানোর সময় দিয়ে দিই আর ভাজি না, কিন্তু আজ একটু মনে হলো ভেজে নিই। এই দেখুন 4টে আলু ভেজে নিয়েছি। এবারে আবার ওর মধ্যে তেল ভালো করে দিয়ে, মানে যতটা লাগবে তেল দিয়ে গরম করে তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা বলতে ওই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প একটু গোলমরিচ, আর একটা বড় এলাচও দিয়েছি। দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে মাংসটা অ্যাড করে দিলাম সব সমেত। এবারে আস্তে আস্তে কষতে থাকবো। আজকের মাংসটা কিন্তু প্রেশার কুকারে দেব না, এইভাবেই কড়াতে রান্না করব। কষানো হয়ে যখন একটু লেগে লেগে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন যদি সেদ্ধ না হয় আবার অল্প একটু গরম জল অ্যাড করব। জাস্ট অল্প অল্প করে গরম জল অ্যাড করে করে মাংসটাকে খুব ধিমি আঁচে রান্না করতে থাকবো। এইভাবে মাটন রান্না করে একবার দেখবেন, দারুণ লাগে মাটন। একটু সময় লাগে ঠিকই, কিন্তু মাটন রান্নাটা এইভাবে খুব অল্প আছে, অল্প গরম জল অ্যাড করে করে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর মাংস যখনই করবেন, বিশেষ করে মাটন, সবসময় গরম জল অ্যাড করবেন, তাতে আরও টেস্টটা ভালো আসে। আর মানে টেস্টটা নষ্ট হয়ে যায় না আর কি। ঠান্ডা জল দিলে না ওটার কুকিং প্রসেসটা অনেকটা স্লো হয়ে যায়, তাতে মাংসের টেস্টটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, মাংসটা ওইদিকে হচ্ছে, আমি এখানে চলে এসেছি। এখানে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে এই টেবিলটা নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম। একটা জায়গায় দেখছিলাম টেবিলের না কিছুতে লেগে একটুখানি না দাগ হয়ে গেছে, তাই ভাবলাম এর ওপরে না একটা প্রোটেক্টর দিতেই হবে। কারণ এখানকার টেবিল বা কাঠের কোনো জিনিসই না সলিড হয় না, তো ওপরে একটা কোনো লেয়ার থাকে বা রং করা থাকে, সেটা এতটাই ডেলিকেট থাকে যে খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যায়। তো এখানেও সেটাই হয়েছে, তাই ভাবলাম একটা প্রোটেক্টর না লাগালে এখানে কখন দাগ লেগে যাবে বুঝতেই পারবো না, খুব খারাপ লাগবে। তাই গতকালই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, মানে গতকাল এসে গেছে, 2 দিন আগেই অর্ডার করেছিলাম। আর এই যে প্লাস্টিকের, সাধারণত অনেকে কাঁচ পেতে রাখে ওপরে, কিন্তু কাঁচ একটু মেনটেন করা অসুবিধা, বারবার তোলা নামানো, এইভাবে মানে পরিষ্কার করার সময় যদি তুলতে হয় তখন যদি আবার ভেঙে টেঙে যায়, সেই জন্যই ভাবলাম এরকম যে প্লাস্টিকের প্রোটেক্টরগুলো হয় সেগুলোই পেতে দিই।
এগুলোও বেশ ভালো জানেন, বেশ মোটা হয়, তবে সব থেকে যেটা মোটা হয় কাঁচের মতো সেটা আমি নিইনি, ওর থেকে একটু পাতলা নিয়েছি। কারণ ওই মোটা প্রোটেক্টরগুলো যখন ফোল্ড করা অবস্থায় বাড়িতে আসে তারপরে ওটা সোজা হতে হতে বহুদিন টাইম লেগে যায়, আর ওইটাকে আবার সরাতে ওঠাতে বসাতে ভীষণ অসুবিধা। তাই ভাবলাম এরকম পাতলা একটা নিই যেটা ইজিলি খুব ভালোভাবে প্লেন হয়ে যাবে, আর আমার উঠিয়ে ক্লিন করতেও বেশ সুবিধে হবে। দেখুন খুব একটা খারাপ লাগছে না, ভালোই হয়েছে বলুন। এর ওপরেই রানারটা পেতে দেব। এখন ভালো করে আবার ওপরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে নিচে কার্পেটের ওপর পেতে রেখেছিলাম তো, তাই কার্পেটের যে রোঁয়াগুলো হয় সেগুলো লেগে গেছে। তো যাই হোক, এখন বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না বলুন। তো শান্তি হলো এখন, যে বেশ কদিন ধরে ভাবছিলাম এত স্ক্র্যাচ পড়ে যাচ্ছে নতুন টেবিলটায়, তো এখন ভালোই হলো। তো দেখি ইউজ করে কেমন সেটা আপনাদের বলবো। আশা করি এটা প্লেন হয়ে যাবার পর আরও ভালো লাগবে। চলুন এবারে টেবিলের ওপরে যা যা জিনিসগুলো ছিল সব একে একে রেখে দিই। এই জায়গাগুলো দেখুন এখনও একটুখানি সোজা হয়ে আছে, এগুলো আস্তে আস্তে সব বসে যাবে। আসলে একদম টেবিলের মাপে নেওয়া হয়েছে, টেবিলের এজগুলো না একটু রাউন্ড শেপের, তাই এখানে একটু আমাকে বড় সাইজের নিতে হলো। তো সেই কারণে দেখুন এখনও সোজা হয়ে আছে, এগুলো আস্তে আস্তে যত দিন যাবে ঠিক টেবিলের মাপে এটা মানে টেবিলের শেপে চলে আসবে। কবে থেকে ভাবছিলাম অর্ডার করব, যতক্ষণ না বলে না যে 11th আওয়ার আসে ততক্ষণ এইসব কাজগুলো হয় না। ওই যে একটা স্ক্র্যাচ পড়েছে, তারপরে আমার টনক নড়েছে। এই দেখুন এইখানে একটা ছোট্ট এরকম একটা কিছুর খোঁচা লেগে এখানে রঙটা উঠে গেছে। তো খুবই ডেলিকেট মনে হচ্ছে জিনিসটা, তাই ভাবলাম না এটা না আনালেই নয়। একবারে যেদিন দেখেছি আমি সেদিনই সাথে সাথে অর্ডার করে দিয়েছি টেবিলটাকে মেপে ভালোভাবে। যখন এই জিনিসগুলো অর্ডার করবেন না ভালো করে টেবিলের সাইজটা মেপে নেবেন, নইলে কিন্তু এগুলো কেটে আপনি বাড়িতে করা যাবে কিন্তু ঠিকঠাক সাইজে আপনি কাটতে পারবেন না। ওদের যে মেশিন থাকে সেই অনুযায়ী ওরা কাটে, মানে সেটা দিয়ে কাটে, তো সেটাতে ভালো হয়। বাড়িতে যদি কাটতে যান উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক চলুন এবারে পোলাওটা বসিয়ে দিই। এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো। এখানে পোলাওয়ের মাপটাই কিন্তু আসল, এই মাপেই যদি আপনি করেন না তাহলে কোনো রকম কোনো ভুল হবার সম্ভাবনা নেই। এখানে আমি 1.5 কাপ চাল নিলাম, তো এখানে চিনি নিচ্ছি মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি, এই ধরুন 3/4 কাপের মতো আমি চিনি নিলাম। চিনিটা না এটা ডিপেন্ড করে আপনি কতটা মিষ্টি খাবেন, যদি বেশি মিষ্টি খান তো বেশি মিষ্টি নেবেন, আর যদি কম খান তো আমি যেটা নিয়েছি তার থেকে কম নেবেন, তাহলেই হবে। আর জলটাই মেন, এখানে যদি আমি চাল নিয়েছি 1.5 কাপ তাহলে আমি জল দেব 3 কাপ। সাধারণত প্রেসার কুকারে করলে একদম মাপে আমি 3 কাপ জল দিই, কিন্তু এখানে একটু ফুটিয়ে করব তাই জলটা একটু বেশি দিলাম, মানে 3 কাপের থেকে অল্প একটু বেশি, আরও হাফ কাপ দিয়ে দিয়েছি, মানে 3.5 কাপ ধরুন। আর এখানে যে দেখুন আমি ঘিটা বানিয়েছিলাম, সেই ঘিটা কি সুন্দর বসে আছে, ঘিটা ভীষণ ভালো হয়। তো যাই হোক ঘি আর তেলও কিন্তু নিজের মতো করে নেবেন। সাধারণত এর মাপ যা চাল নেয় তার হাফ ঘি আর চিনিটা নেয়, মানে ধরুন 1 কাপ যদি চাল থাকে তাহলে হাফ কাপ ঘি বা হাফ কাপ চিনি যাবে, কিন্তু চিনি আর ঘিটা নিজেদের আপনারা মাপে নিতে পারেন, কারণ সবাই ঘি তেল কম বেশি খান, অনেকেই চিনিও বেশি খান না, তো সেটা নিজেদের মতো করে নেওয়া যাবে। আর বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে জোগাড় করে নিয়েছি। এখানে দেখুন পোলাও মশলা আর আদা দেবো একটু, তার জন্য আদা বাটাও আছে। আর এখানে যা যা গরম মশলা লাগবে সব নিয়ে নিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এগুলো লাগে। আর সাথে নিয়েছি কাজু আর কিশমিশ। আর যে পোলাও মশলাটা দেখালাম, পোলাও মশলাটার মধ্যে আছে জায়ফল জয়িত্রী শাহি জিরা আর শাহি মরিচ মানে হোয়াইট পেপার, ওগুলোকে একটুখানি নাড়াচাড়া করে মানে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। আর ওটার মাপটাও আপনারা যদি দেখতে চান আমার একটা মশলার রেসিপি আছে, সেখানে গিয়ে দেখতে পারেন, পোলাও মশলার রেসিপি ওখানে দেওয়া আছে। তো যাই হোক এইবারে চলুন বসিয়ে দিই। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা ততক্ষণ ওখানে গলুক, আমি ভাবলাম মাংসটা একটু নাড়িয়ে দিই, এখনও হবে খানিকটা। চলুন এদিকে ঘি গরম হয়ে গেছে, তার মধ্যে আগে এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, ওই যেগুলো বললাম দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা বেশ সুন্দর একটা গন্ধ উঠলে তার মধ্যে আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটা প্রথমে হালকা লাল লাল করে ভেজে নেব, কিশমিশটা পরে দেব। কাজুর সাথে কিশমিশটা যদি দিয়ে দিই না, কিশমিশটার সাথে সাথে এটা পুড়ে যায়, মানে কাজুটা ভাজা হতে হতে কিশমিশটা পুড়ে যায়।
এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ এবার আদাটা দেব। আদাটা দেবার আগে হলুদ দিয়ে দিলে খুব একটা ছেটায় না। এবারে আদাটাকে হালকা করে একটু ভেজে নেব, তারপরে যে চালটা ধুয়ে রেখেছি চালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষবো। মানে চালটা যতক্ষণ না দেখবেন সে একটু সাদা সাদা বেশ হয়ে না যায়, ততক্ষণ চালটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। চালটা ভালো করে ভেজে নিলে না চালটা সেদ্ধ হবার পর বেশ দানা দানা থাকে, মানে গলে যাবার সম্ভাবনাটা কম থাকে। তো এখানে চালটা ভেজে নিয়েছি, বেশ সাদা সাদা একটা হয়ে গেছে। আর এরপর যেই জলটা আমি মেপে রেখেছিলাম সেটা দিচ্ছি। তবে জলটা এখানে অ্যাড করার আগে না আমি গরম করে নিয়েছি। প্রেশার কুকারে দিলে যেহেতু সাথে সাথে ওটা গরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই চিন্তা থাকে না। এখানে একটু গরম করে দিলাম। এরপর চিনিটাও অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দেওয়ার পর এখানে নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যদি না বুঝতে পারেন কতটা নুন চিনি দিতে হবে, একটু জলটা টেস্ট করে দেখতে পারেন। আপনাদের যদি মনে হয় নুন চিনিটা ঠিক আছে জলের, তাহলে ঠিক মানে আর দিতে হবে না। আর এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি পোলাও মশলা। পোলাও মশলাটাও নিজেদের আন্দাজ করে দেবেন, তবে খুব বেশি দেবেন না, যেহেতু জায়ফল জয়িত্রী আছে। খুব বেশি মশলাটা দিয়ে দিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে তেতো হয়ে যাবে। তাই এখানে একটু দেখে টেস্ট করেও দিতে পারেন। তো যাই হোক, এই মশলাটা যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন পোলাওটা থেকে একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, এবারে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না ফুটছে ঢাকাটা দেয়া থাক। ঢাকা দিলে কি তাড়াতাড়ি ফুটে উঠবে। ততক্ষণ আমি এখানে মাংসটা দেখি। মাংসটা দেখুন অনেকটা কষেছে, কিন্তু একদমই সেদ্ধ হয়নি এখনও। তো তাই ভাবলাম এটাকে গরম জল অল্প অল্প অ্যাড করতে থাকবো, ঢাকা দিয়ে এইভাবে কষতে থাকবো। মাংসটা যতক্ষণ ওখানে কষছিলাম দেখছি এখানে পুরো ফুটে উঠেছে, তাই ঢাকাটা খুলে দিলাম। যখনই ফুটে উঠবে ঢাকাটা খুলে দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। তাতে কি হবে, জলটা তাড়াতাড়ি টেনে যাবে। আর যতক্ষণ না জলটা এবার টানছে, মানে পুরোপুরি জলটা এবারে একটু শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ঢাকা দেবেন না। এখন দেখালাম যে জলটা প্রায় শুকিয়েই গেছে, তারপরে ঢাকা দিয়ে এবারে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবারে পুরোটাই কিন্তু ওটা নিজস্ব স্টিমে হবে। তো যাই হোক, মাংসটা মোটামুটি এবার হয়ে এসেছে। অল্প অল্প গরম জল অ্যাড করতে করতে এতক্ষণে মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, ততক্ষণে চলুন বাগানে একটু কাজ আছে, করে আসি। পোলাওটাও কিন্তু এখন আর খুলবো না, ওটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরেই ওটা খুলবো। ততক্ষণে দেখবো পুরো ফ্লাপি হয়ে গেছে চালগুলো। তো চলুন, এবারে চলে এসেছি বাগানে। এখানে যে জিনিয়া গাছগুলো আছে না, এগুলোর যেই ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে দেব। যত ফুলগুলো মানে শুকনো ফুলগুলো কেটে দেব, তত ওখান থেকে আবার মানে সুন্দর ফুল হবে আর কি, মানে আরও ডালপালা বেরিয়ে সুন্দর ফুল হবে। এই দেখুন, এই ফুলগুলো শুকিয়ে গেছে, আধা আধা পাপড়ি পড়ে গেছে, তাই ভাবলাম কেটে দিই। আরও ডালপালা যত গজাবে তত আরও অনেক কুড়ি এসে ফুল হবে। কি সুন্দর লাগে না জিনিয়া ফুলগুলো দেখতে, বিভিন্ন রঙের, আর কি ভাইব্রেন্ট কালার দেখুন, ভীষণ ভালো লাগে আমার। তাই প্রতি বছরই আমি জিনিয়া গাছ লাগাই। তবে আগের বছর না আরও অনেক রং হয়েছিল, হলুদ হয়েছিল, সাদা হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে এর সাথে। কিন্তু এইবারে দেখছি পিঙ্কেরই অনেক ভ্যারাইটি হয়েছে আর অরেঞ্জ হয়েছে। দুদিন আগে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল বলে গাছগুলোতে আমি আর জল দিইনি, বেশ মাটি ভিজেই ছিল। তাই আজকে কটকটে রোদ উঠতে একটুখানি মাটিগুলো দেখছি যে ড্রাই হয়ে গেছে কিনা, তাহলে একবারটি একটু জল দিয়ে দেব। বিকেল হয়ে আস্তে আস্তে নইলে দেখবো ঝিমিয়ে গেছে। আর এই দেখুন লঙ্কা গাছে কত ফুল এসছে, এবারে হয়তো লঙ্কা ধরবে। কিন্তু বেগুন গাছটা জানেন এখনও বড় হচ্ছে না। কবে আর বেগুন খাবো, মনে হচ্ছে না এই বছর আর বেগুন খাওয়া হবে, গাছটাই শুধু বাড়বে। তো যাই হোক, জল পেলে গাছগুলো কি সুন্দর হয়, সতেজ হয়ে যায়। আর এইখানে দেখুন সেই টাইম ক্লক হয় না, 9 o'clock না কি বলে, যেই ফুলগুলো ঠিক সকালে ফোটে আর দুপুরের পর এগুলো পুরো মরে যায়, সেই ফুলের গাছ এখানে কি করে হলো কে জানে। এই জায়গাটায় দেখুন, আমি আর তুলিনি, ভাবলাম পাথরের ওপর হয়ে আছে, বেশ ভালোই লাগছে দেখতে, থাক। আর এক গাছ ফুল ফুটেছে। যাই চলুন এবারে ভেতরে যাই, দেখি মাংস আর পোলাও কত দূর এগোলো। পোলাওটা তো আগেই হয়ে গেছিলো, গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, ওটা ফ্ল্যাপি হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন মাংসটাও বোধহয় হয়ে যাবে। মাংসটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এসে ভাবলাম এখানে যে সকালবেলায় বারান্দাটা ধুয়েছিলাম, এখান থেকে যে ডোরম্যাটগুলো ছিল সরিয়ে রেখেছিলাম, তো এখন তো শুকিয়ে গেছে, ভাবলাম আবার জায়গা মতো পেতে দিই।
এবারে শীত আস্তে আস্তে আরেক কাজ বাড়বে, সব গাছগুলোকে ফেলে আবার সব টবগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে এই ডোরম্যাটগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবার তুলে রাখো, আবার পরের বার মানে যখন সামার আসবে তার আগে আবার সব নামিয়ে আনো। মানে এই এক কাজ আমাদের, একবার উইন্টারের আর একবার সামারের। খুব খিদে পেয়ে গেছে, চলুন এবারে দেখি। পোলাওটা তো দেখুন একদম পুরো জল টেনে বেশ ফুলে ফেঁপে উঠেছে। খুব বেশি জল দেবেন না, মানে আমি যেরকম বলেছি 1.5 কাপ চালে 3 কাপ জল কি তার থেকে একটু বেশি। যদি লাগে মনে হয় চালটা আরেকটু সেদ্ধ হতে জল লাগবে, আরেকটু জল দিয়ে দিতে পারেন ফোটার সময়। আমি ওই জন্য আগে থেকেই 3.5 কাপ দিয়েছিলাম জল, মানে 1/2 কাপ বেশি জল দিয়েছিলাম। আর এখানে দেখুন মাংসটাও হয়ে গেছে, কি দারুণ কালারটা এসেছে না। গুড ইভিনিং এভরিওয়ান, চললাম এখন পার্কে। বন্ধুরা সব এসছে, মানে আমাদের সব হাজব্যান্ডরা আর বাচ্চারা গেছে পার্কে খেলছে, আর আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে তাহলে চলো আমরাও যাই, আমরা আর ঘরে বসে কি করব। তো সবাই চলে গেছে, আমার একটু লেট হলো, ওই যে ব্লগ এডিট করতে একটু লেট হয়ে যায়, কারণ আজকে তো আমার ব্লগ পাবলিশের দিন, আর আজকে যদি একটু কাজ এগিয়ে না যাই ওইদিকে লেট হয়ে যাবে, ফিরতে ফিরতে তো 9টা বাজবেই। তো পার্কে যাব, আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে অন্তরা তোমার বাড়ির চারিপাশটা একটু দেখিও। তো এই সাইডটা পরে দেখাবো, লেফট সাইডটা, এখন রাইট সাইডে যাচ্ছি, এই দিকটাও খুব সুন্দর। চলুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই, ভাবলাম এই সুযোগ, আমার তো বেরোনোই হয় না বাড়িতে যখন থাকি, কিন্তু এখন বেরোচ্ছি, চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর ভালো লাগে মাঝে মাঝে এরকম বন্ধুরা মিলে সবাই মিলে আড্ডা দিতে। তো চলুন যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আর দূর থেকে আমার বাড়ির সামনেটা দেখুন, ঠিক এইরকম লাগছে। উইন্টারের সময় ঘরে থেকে থেকে ভাবি ইস সামারটা কবে আসবে, রোজ একটু হাঁটতে বেরোবো, কিন্তু বিশ্বাস করুন সামার আসার পরে এত কাজে চলে আসে তখন আর বেরোনো হয় না, মনে হয় বেরোলেই আমার অনেকটা সময় চলে যাবে। কিন্তু আজকে যখন বেরিয়েছি কি ভালো লাগছে, মনে হচ্ছে প্রায় পুরো সামারটাই চলে গেল ঘরে বসেই। এরকম মাঝে মধ্যে সবার সাথে বেরোতে বেশ ভালোই লাগে। বিকেলটা আমি এত ব্যস্ত থাকি যে একটু যে বেরোবো এত সুন্দর লাগে, আমরা তো পাই না, না এটা প্রায় 6-7 মাস তো ঘরের ভেতরই, 6-7 মাস কি 7-8 মাসই 8 মাস বলা যেতে পারে ঘরের ভেতর আমরা থাকি। তো সেটা আর বেরোনো হয় না, হয় কোথাও বাইরে যাই, তা নাহলে রিহার্সেল চলে, মানে ব্যাক টু ব্যাক এত কিছু চলতে থাকে সামারটাই। এইটুকু কম টাইমের মধ্যে আমরা যতটা পারি করে নেবার চেষ্টা করি, সেই জন্য টাইমটা খুব কম পাই, আর বেড়াতে আসাই হয় না যে বিকেলবেলা একটু বেরোবো। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে না এরকম বেড়াতে আসতে বিকেলবেলা একটু বন্ধুদের সাথে ভাল লাগে, কিন্তু সবাই বিজি থাকে আর আমার একা একা আসতে ইচ্ছা করে না। সকালবেলা তো ঘুম থেকে উঠের থেকে কাজ, যে একটু বেরোবো সেটা মানে সম্ভবই না। তো এই হলো ব্যাপার, নইলে সবাই বিকেলবেলায় বেরোয়, বাচ্চারা খেলে, এত সুন্দর লাগে চারিদিকটা, দেখতেই তো পাচ্ছেন কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। কি সুন্দর ফুলগুলো দেখুন, কি ভালো লাগছে। যেখানে সেখানে এত সুন্দর ফুল হয়ে থাকে না, খুব ভালো লাগে। আর ওই দেখুন ওরা খেলছে ওইখানে একটা পার্ক আছে, এখানে একটা বড় পার্ক আছে, বাচ্চাদের জন্য যেমন খেলার অনেক কিছু আছে, আবার বড়দের জন্যও আছে। এখানে ওরা পিকেল বল খেলছে, তাই এলাম এখন। প্রিয়া দেখছি অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা বাচ্চাদের এখানে পার্কে এলাম। অনেকদিন পর আমরা একসাথে চলো কোথায় বসবো তুমি বললে, এখানে আমরা যখন চলে আসলাম। তৃষা তোমাকে অনেকদিন পর দেখছে সবাই। না আমি দোলনাতে। ও তৃষা হাই করে দাও, সবাই অনেকদিন পর দেখছে। এই যে বছর হয়নি না, তার আগের বছর হয়েছে। হ্যাঁ হয়ে গেল, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ
এমনি হাওয়া মাঝে মাঝে দরকার। এখানে বসার জায়গা আছে? আমি গত বছর লাস্ট টাইম আমি এখানেই বসেছিলাম। আমি প্লাস্টিকও নিয়ে এসেছি। চলো। আমি স্যানিটাইজার ওয়াইপস নিয়ে এসেছি। ওয়াইপস নিয়ে এসেছি। পুরো বাড়ি সমেত তুলে নিয়ে চলে এসেছো। আজকে একদম পারফেক্ট ওয়েদার আমাদের পুরো পিকনিকের জন্য। আমি আজ কিছু বানিয়ে আনিনি, ওরা সবাই বানিয়ে এনেছে। তৃষা এনেছে সামোসা, চা, আর ও আবার কি এনেছে, আমি আজকে ফাঁকা হাতে। প্রিয়া এনেছে এলো চেলো। বাহ, এই যে হ্যালো সবাই, হ্যালো 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 হ্যালো। আমি ভাবলাম বাইরে যাচ্ছি যখন একটুখানি ভিডিও করে নিই আজকে। চিনিও এনেছো? বাবা কত কিছু এনেছে, সব নিয়ে চলে এসছে। ডিসপোজেবল যা যা আছে, টিস্যু, স্পুন, আবার কি সব বানিয়ে এনেছে। ও এইটা হচ্ছে প্রিয়ার স্পেশাল এলো চেলো। এটা তো নমকিন তো, রাইট? দারুন মিষ্টি মিষ্টি। বেশি মিষ্টি দিই। এটা পুরো ভালো হয়। আমি এখন সমোসা না একটু চা দাও, সিঙ্গারার সাথে চা। ওটা সিঙ্গারা আমি বানিয়েছি। তাই? হ্যাঁ, আমি খাই। কি বলো? হ্যাঁ তো বানিয়েছো তো। এটাও বানিয়েছে, কি ভালো লাগছে খেতে। রিয়েলি তৃষা? কোন সময় না বানিয়ে রেখে দিই ফ্রোজেন করে, তারপর ভেজে নিলাম। পুরো বাঙালি, মানে সে একদম অথেন্টিক বাঙালি টেস্ট। ভালো আছে। আমিও পারি না বানাতে এত ভালো, আমার সিঙ্গারা ভালো হয় না একদম। অল্প দেবে। হ্যাঁ, গরম গরম চা, বাস বাস বাস, আর দিও না। সিঙ্গারা ও বাচ্চাটাকে মশলা চেলো খাওয়া ভালোই হয়ে গেল। ডিনার হয়ে গেল। আমারও তাই মনে হচ্ছে ডিনার হয়ে গেল। আমারও আজকাল এইটুকু খেলেই না পেট ভরে যায়। আমরা ওটা খাচ্ছি না, ফ্রাইড খাচ্ছি, ওটা একটা খেয়েছি, এটা একটা খেয়েছি, বাস জল খাও এবার জাস্ট। সিঙ্গারা, চা, এলো চেলো, আমাদের বেশ ভালোই পিকনিকটা জমেছিল। তারপরে বাচ্চারা আর আমাদের হাজব্যান্ডরাও খেলা শেষ করে এসে আমাদের জয়েন করেছিল। তারপরে ফিরতে ফিরতে দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। তো ভাবছি এখানেই ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।